সুপ্রিয় শ্রোতা, ফিরে এলাম আজকে আরেকটা নতুন গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি সব সাবজেক্টে A+ থাকলেও ইংরেজিতে বরাবরই মোটামুটি টেনে টুনে পাশ করছিলাম। এটা নিয়ে আমার বাবা মা ভীষণ চিন্তিত ছিলেন। অনেক টিচারের কাছে দেওয়ার পরেও আমার কোনো পরিবর্তন হয় না দেখে বাবা ভীষণ ভেঙে পড়েছিলেন। এ সময় আমাদের পাশের বাসায় একজন ভদ্রলোক ভাড়া এলেন। তো তিনার সঙ্গে বাবার পরিচয় হয়। বাবা জানতে পারলেন তিনি একজন ইংরেজির টিচার। বাবা তাকে রিকোয়েস্ট করে বললেন, আমার ছেলেটা সব সাবজেক্টেই A+ জানেন, কিন্তু ইংরেজিতে টেনে টুনে পাশ করছে, ওকে নিয়ে আমি আর পারছি না, আপনি কি একটু দেখবেন? স্যার বললেন, আমি তো প্রাইভেট পড়া ছেড়ে দিয়েছি, প্রায় 2 বছর হলো। বাবা বললেন, আপনি একটু যদি দেখতেন প্লিজ। তখন স্যার বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি পাঠায়েন আপনার ছেলেটাকে, আমি দেখব না। সন্ধ্যা নাগাদ আমি গেলাম স্যারের বাসায়। কলিং বেল চাপতে স্যার এসে দরজা খুললেন। দেখলাম অপরূপ সুন্দর চেহারা একজন ভদ্রলোক, শান্তশিষ্ট। হাত বাড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি সৌম্য চ্যাটার্জি। আমি স্যারের সাথে হাত মিলিয়ে বললাম, আমি রাতুল। তারপর স্যার আমাকে ভিতরে নিয়ে গিয়ে বসালেন। ও ঢুকতে একটা জিনিস লক্ষ্য করলাম, স্যারের বাসায় ধূপকাঠির গন্ধে আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে রেখেছেন তিনি, আর গন্ধে পুরো ঘর মো মো করছে। আমি সেদিকে তাকাতে স্যার বললেন, আমি একটু ধার্মিক কিনা, ওদিকে তাকিও না, চলো। তারপর আমরা সোফায় গিয়ে বসলাম। বেশ কিছু কথাবার্তা শেষে স্যার আমাকে পড়াতে শুরু করলেন। স্যারের পড়ানোর দক্ষতা দেখে আমি বিমোহিত হলাম। একদিনে স্যার আমাকে মোটামুটি 1 মাস এগিয়ে নিয়ে গেলেন। আমি খুবই খুশি হলাম। স্যারকে বললাম, স্যার, আমি এতদিনে মনের মতো একজন শিক্ষক পেয়েছি। তিনি হেসে ফেললেন। তারপর বিদায় নেওয়ার সময় স্যার আমাকে একটা চকলেট দিলেন। আমি বললাম, না লাগবে না স্যার, আমি কি ছোটো বাচ্চা? স্যার বললেন, তুমি তো আমার কাছে ছোটো বাচ্চাই। আমি বিদায় নিলাম, চলে গেলাম বাসায়। বাবা যথারীতি জিজ্ঞেস করলেন, কেমন টিচার? আমি বললাম, বেশ ভালো টিচার বাবা, খুব ভালো হয়েছে। তারপর থেকে আমি স্যারের কাছে পড়তে লাগলাম। মোটামুটি মাসখানেকের মধ্যে আমি ইংরেজিতে অনেক দক্ষ হয়ে গেলাম। আর স্কুলের শিক্ষকেরা এবং আমার সহপাঠীরা সবাই আশ্চর্য হয়ে গেল। সবাই বলল, কিরে, তুই কীভাবে এত ইংরেজিতে ভালো হলি? আমি বললাম, তারা বললো, আমাকে আমাকে পড়াবি কিনা, স্যারকে একটু বলিস না। আমি বললাম, স্যার অন্য কাউকে প্রাইভেট পড়ান না, আমাকে অনেক বলে কয়ে আমাদের পাশের বাসা যেহেতু বাবা রাজি করিয়েছেন। তারা নিরাশ হলো। যাই হোক, আমি এভাবে স্যারের কাছে পড়তে থাকলাম। কয়েক মাস পার হতে আমি একদিন স্যারকে ধরে বসলাম, স্যার আজকে আমি পড়বো না। স্যার বললেন, কেন, কী হয়েছে? আমি বললাম, আমার মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, আজ আমি আপনার কাছে গল্প শুনতে চাই। স্যার হেসে বললেন, আমি তো প্রতিদিনই তোমাকে 8 ঘন্টা করে গল্প শোনাই। আমি বললাম, সেটা তো উপদেশমূলক, মনীষীদের জীবনী, ওগুলো তো শুনি প্রতিদিন, আমার ভালো লাগে, কিন্তু স্যার আজকে আমি বুদ্ধির গল্প শুনতে চাই, যেটা আমার একদম ফেভারিট। স্যার বললেন, ঠিক আছে, বসো, আসো আমরা আগে কফি খেয়ে নিই। স্যার ফ্লাক্স থেকে 2 কাপ কফি ঢেলে আমরা দুজনে কফি পান করলাম। কফিতে শেষ চুমুক দেওয়ার পর স্যার বেশ গম্ভীর হয়ে বসলেন এবং আমাকে বললেন, রাতুল, আমি যে ঘটনাটা তোমাকে বলতে চলেছি, তুমি আমাকে জিজ্ঞেস করো না এটা কার ঘটনা, আমি আমার উপর দিয়েই বলছি, তুমি শুনে যাও। স্যার শুরু করলেন, আমি তখন মাস্টার্স কমপ্লিট করে চাকরি খুঁজে বেড়াচ্ছি। চাকরি যেখানে লোক নিচ্ছে সেখানেই যাচ্ছি, কিন্তু কোথাও আমার চাকরি হচ্ছে না। আমি প্রাইমারিতে টিকে রয়েছি, তাকিয়ে আছি কবে আমার চাকরিটা হবে। তারপর আমার একটা বান্ধবী ছিল, নাম কাবেরী। কাবেরীর 3 কুলে কেউ ছিল না। আমি প্রচণ্ড কাবেরীকে ভালোবাসতাম। কাবেরী মামার বাড়িতে মানুষ হয়েছে বাবা মারা যাওয়ার পর, বাবা মা মারা যাওয়ার পর। তারপর মামাটাও হঠাৎ একদিন আত্মহত্যা করলে মামি অন্য লোককে বিয়ে করে ফেলে। তখন কাবেরী এক খুড়তুতো বোনের বাসায় আশ্রয় নেয়। যাই হোক, তার পড়ালেখা কমপ্লিট হওয়ার পর থেকে কাবেরী আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কী করা যায়। এরপর আমি চাকরিটা হঠাৎ আমার হয়ে গেল। তখন তাড়াতাড়ি করে আমরা দুজনে বিয়ে করে ফেললাম। বিয়ের পরে আমাদের বেশ সুখে সংসার কাটছিল। আমরা ভীষণ খুশি ছিলাম দুজনকে নিয়ে। এভাবে বছরখানেক কেটে যায়। একদিন আমি স্কুল থেকে আসার পথে একটা ছোকরা টঙের দোকান ছিল, একটা টঙের একটা ছোকরা আমাকে উদ্দেশ্য করে বলে, স্যার এত সুন্দর ভদ্র, এত সুন্দর লোকের বউ কিনা অন্য ছেলের সঙ্গে বাইকে ঘুরে বেড়ায়। কথাটা শুনে আমার পিলে চমকে গেল। আমি গটগট করে বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম কাবেরী সত্যি সেজেগুজে রয়েছে, কোথাও যেন গিয়েছিল। আমি কাবেরীকে জিজ্ঞেস করলাম তাচ্ছিল্যের সুরে, কোথাও গিয়েছিলে বুঝি? কাবেরী বলল, হ্যাঁ গিয়েছিলাম। আমি বললাম, কোথায় গিয়েছিলে? কাবেরী বলল, তা বলা যাবে না। আমি বললাম, তা বলবে কেন? রং করতে গিয়েছো, আমার সামনে বলা যায়? কাবেরী ভীষণ মর্মাহত হলো। সে আর কোনো কথা বলল না, কেঁদে কেটে একসা। আমি বললাম, বাহ, একটা কথাতেই তোমার এত কান্না?
কাবেরী কিছুই বলল না, সে রাতে আমাদের কোনো কথা হলো না। এভাবে আস্তে আস্তে কাবেরীর সঙ্গে আমার দূরত্ব বাড়তে থাকলো। একসময় আমাদের সম্পর্ক এত খারাপ হয়ে গেল যে আমি কাবেরীর গায়ে হাত তুলতেও দ্বিধা করতাম না। আস্তে আস্তে কাবেরী গোপনে কান্না করতে থাকে, আমার কাছ থেকে অনেক দূরে সরে যায় কাবেরী। সে কিছু কোনো কথাই আমার সঙ্গে শেয়ার করে না। সেদিন আমি অফিস থেকে বাসায় ফিরেছি, দেখি কাবেরী কারোর সঙ্গে কথা বলছিল ফোনে। আমি ঢুকতেই কাবেরী ফোনটা কেটে দিল। আমি এটা দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি বললাম, কি, তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমাকে থেকে ফোনটা কেটে দিলে কেন? কাবেরী কোনো কথা বলল না, সে রান্নাঘরে চলে যাচ্ছিল। আমি পিছন থেকে তার চুলের মুঠি ধরলাম, চুলের মুঠি ধরে টেনে আমার সামনে নিয়ে এসে বললাম, কি, আমার কথা কানে যাচ্ছে না? তুমি কার সঙ্গে কী ফষ্টি নষ্টি করছো, কার সঙ্গে বাইকে ঘুরে বেড়াও? আমার মনে করো আমি কিছুই জানি না, আমার কানে কিছুই আসে না? কাবেরী বলল, ছি, এইসব কথা বলতে তোমার রুচিতে বাঁধে না? আমি বললাম, তোমার করতে বাঁধে না আর আমার বলতেই বাঁধবে? তাই বলে আমি সজোরে কাবেরীকে একটা ধাক্কা দিলাম। কাবেরী ধাক্কাটা সামলে নিয়ে আমাকে তেড়ে এলো, বললো, তোমার এত বড় সাহস, এতদিন ধরে তুমি আমাকে মেরেছো, অন্যায়ভাবে আমি কিছু বলিনি, এবার তুমি একটা আমার গায়ে হাত তুলে দেখো। তাই বলে কাবেরী সজোরে আমার গালে একটা চড় মেরে দিল। আমার মাথায় খুন উঠে গেল। আমি আর দিক বিদিক জ্ঞান হারা হয়ে সজোরে কাবেরীকে দেয়ালের সাথে ধাক্কা দিলাম। দেয়ালের সাথে ধাক্কা দিয়ে কাবেরী মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়া দেখে আমি বললাম, কি, মাটিতে পড়ে গিয়ে মনে করছো বেঁচে যাবে? দাঁড়াও, যে হাত দিয়ে তুমি আমাকে মেরেছো থাপ্পড়, সেই হাতের ব্যবস্থা করছি। বলে আমি রান্নাঘর থেকে তরকারি কাটা বটিটা নিয়ে এসে সজোরে কাবেরীর ডান হাতে কোপ লাগালাম। এক কোপে হাতটা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে ছটপট করতে লাগলো। কিছুক্ষণ পরে সব থেমে গেল। আমি ফিনকি দিয়ে রক্ত ছোটা দেখে আমার হুঁশ ফিরে এলো। আমি তাড়াতাড়ি কাবেরীর গায়ে হাত দিয়ে ঝাঁকুনি দিতে লাগলাম। কাবেরী, কাবেরী, উঠো উঠো, আমি কী করেছি? আমি তোমার হাত কেটে ফেলেছি কাবেরী, প্লিজ কাবেরী, ওঠো ওঠো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। কাবেরী, কাবেরী, ওঠো। কাবেরী কোনো কথা বলল না। তার কোনো সাড়া শব্দ নেই দেখে তার গলায় তার হাত আমি পরীক্ষা করলাম, কিন্তু না, তার রক্ত চলাচল কিছুই করছে না। আমি জানতে পারলাম কাবেরী মারা গিয়েছে। আমি ভীষণভাবে মুষড়ে পড়লাম। আমি কি করব? ভীষণভাবে কান্না পাচ্ছে, আকাশ বাতাস চিৎকার করে কাঁদলাম। কাঁদার পর আমি মোবাইল হাতে তুলে নিলাম, পুলিশকে ফোন দেব, আত্মসমর্পণ করব। আমি আমার প্রিয়তমাকে হত্যা করেছি। সে কি করেছিল না করেছিল সঠিক বেঠিক কিছুই আমি জানি না। আন্দাজে সন্দেহ করে তাকে আমি হত্যা করে ফেলেছি। হঠাৎ আমার মনে একটা আশার আলো জেগে উঠল। জীবনের মায়া বড় মায়া, এ মায়া কেউ কি সহজে ত্যাগ করতে পারে? আমি কাবেরীকে ধরিয়ে আমি যদি আত্মসমর্পণ করি, তাহলে থানায় আমাকে পুলিশে নিয়ে যাবে, যাবজ্জীবন জেল অথবা ফাঁসি হবে। আমি সেটা মেনে নিতে পারলাম না। মনে মনে প্ল্যান আঁটলাম, আর কান্নাকাটি নয়, কাবেরীর লাশ গুম করে ফেলতে হবে। যেই কথা সেই কাজ। আমি উঠলাম, শক্ত হয়ে দাঁড়ালাম এবং একটা কম্বল এনে কাবেরীর রক্ত চুঁচু করে রক্ত পড়ছে, সেই শরীরটাকে কম্বল দিয়ে জুড়লাম, পেঁচিয়ে জুড়ে ভাঁজ করে, হালকা পাতলা গড়নের কাবেরী ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে ঢুকালাম। বড় একটা ব্যাগ ছিল, ট্রলি, তার মধ্যে ঢুকিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। তারপরে একটা ট্যাক্সি ভাড়া করে আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের মধ্যে যেয়ে অনেকখানি গহীনের ভিতরে যেয়ে ওখানে একটা পুকুরের মতো ছিল, বড় পুকুর। সেই পুকুরের মাঝখানে ওটা পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়ে আবার চলে এলাম। ট্যাক্সিওয়ালা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে কিছু টের পেল না, কিছু জিজ্ঞেসও করলো না। আমি বাসায় ফিরে এসে রক্ত টক্ত সব কিছু মুছে তারপর মুছতে যাব, ওই সময় দেখি কাবেরীর হাতটা পড়ে রয়েছে। আমি প্রমাদ করলাম, কী করেছি হাতটা। আমি সেই মুহূর্তে কোনো কিছু চিন্তা করতে না পেরে পলিথিনে মুড়ে হাতটা ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রাখার পরে আমি রক্ত টক্ত সব কিছু পরিষ্কার করে মোটামুটি ঠিকঠাক হয়ে বিছানায় শুয়ে পড়লাম। তখন সকাল হয়ে এসেছে। কিছুটা রেস্ট করে সেদিন আর আমি স্কুলে গেলাম না। তারপর আস্তে আস্তে আমার শরীরটা ভাঙতে শুরু করলো। আমি বাড়ির যেদিকেই তাকাই শুধু কাবেরীকেই দেখতে পাই। রাত্রে শুলেও কাবেরী আমার পাশে শুয়ে আছে, এটাই দেখতে পাই। খেতে গেলে রান্নাঘরে কাবেরীকে দেখতে পাই। এরকম করতে করতে বেশ কিছুদিন কেটে গেল। আমি সেই বাসাতে আর টিকতে পারছিলাম না। আমি পোস্টিংয়ের জন্য দরখাস্ত করলাম। আমার দরখাস্ত মঞ্জুর হলো। আমি পোস্টিং হয়ে এই জায়গায় এলাম। এখানে এসে একটা বাসা ভাড়া নিলাম। এবার কয়েকদিন বেশ ভালোই কাটলো। তারপর ঘটলো আমার সঙ্গে বিপত্তি। রাত্রে হঠাৎ মনে হলো একটা ঠান্ডা কিছু আমার গলা চেপে ধরেছে। আমি প্রচণ্ড শক্তিতে সেটা হাত দিয়ে ছুটিয়ে নিচে ফেলে দিলাম। তারপর লাইট জ্বালিয়ে দেখলাম নিচে কিছুই নেই, অথচ আমার গলায় লাল লাল দাগ বসে আছে 5টা আঙ্গুলের। আমি প্রমাদ করলাম, এটা কি হতে পারে। আমি সেই রাত্রে আমার আর ঘুম এলো না। পরদিন
সারাদিন গেল, রাত্রে আবার ঘুমিয়েছি রাত ৩টার দিকে। আবার একটা ঠান্ডা হাত এসে আমার নাক এবং মুখ চেপে ধরেছে, এমনভাবে চেপে ধরেছে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আবার সেটা হাতটাকে ছুটালাম, ছুটিয়ে এবার আমি লাইট জ্বাললাম। লাইট জ্বালে আমি কিছুই দেখতে পেলাম না। আমি অনুভব করলাম সেটা হাত ছিল, কিন্তু চোখে আমি কিছুই দেখতে পেলাম না। তারপর আমি কোনো চিন্তা না করে উঠলাম, উঠে ফ্রিজ থেকে হাতটা বের করে দেখলাম সেটা যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবেই আছে। তারপরও আমি সেটাকে নিয়ে গিয়ে ওভেনে ভরে দিলাম, দিয়ে সর্বোচ্চ নাম্বার দিয়ে ১ ঘন্টা টাইম সেট করে ছেড়ে দিলাম। সেটা তাকিয়ে দেখলাম কাচের ভেতর থেকে দেখা যাচ্ছে হাতটা পুড়ে তার আঙ্গুলগুলো দিয়ে ফটফট করে রক্ত ছুটছে। তারপর এক সময় সেটা তন্দুরের মতো সিদ্ধ হতে হতে পুড়ে কয়লা হয়ে গেল, পুরা বাড়ি মানুষের মাংস পোড়া গন্ধে ভরে গেল। আমি চারিদিকে স্প্রে করলাম। তারপর সেই পুরা হাতটা প্যাকেটে পুরে নিচে যেয়ে অনেকখানি গর্ত করে পুঁতে রেখে সে নিশ্চিন্তে ঘুমালাম। কয়েকদিন নিশ্চিন্তেই কাটলো। তারপর একদিন হঠাৎ দেখি আবার হাতটা এসে আমার গলা চেপে ধরেছে, এতভাবে চেপে ধরেছে যে সেদিন আমি আর কিছুতেই হাতটা ছুটাতে পারছিলাম না। অনেক কষ্টে হাত ছুটিয়ে যখন আমি ঘরের লাইট জ্বালালাম, দেখি হাতটা আমার তখন অদৃশ্য হয়নি, আমার হাতের মুঠোতে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। আমি বললাম, কাবেরী, তোমার ভূত কি আমাকে মেরে তারপর দম নেবে? আমি ভীষণভাবে আর আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি তোমার ভূতের সঙ্গে আর পারছি না কাবেরী, প্লিজ আমাকে এবার রেহাই দাও। তারপর একটা কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা কাবেরীর ছিল। সেটা অদ্ভুত একটা কণ্ঠে বলল, তুমি শুধু আমাকে মারোনি তো, আমার সঙ্গে আমার ৩ মাসের বাচ্চাকে মেরেছ। আমি কেন গিয়েছিলাম ওই বাইরে জানো? আমার রক্ত পরীক্ষা করানোর জন্য, আমি প্রেগন্যান্ট কিনা। আর আমাকে বাইকে করে যে ছেলেটা পৌঁছে দিয়েছিল সেটা ছিল হসপিটালের একটা নার্স। আমি বমি করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, সে আমাকে বাসায় রেখে গিয়েছিল। তুমি আমাকে ভুল বুঝে হত্যা করেছিলে। আজ তোমাকে বাঁচিয়ে রাখার কোনো কারণ নেই, কারণ তুমি আমাকে শুধু হত্যা করোনি, তুমি আমার সন্তানকেও হত্যা করেছো। কাবেরীর কথা শুনে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। মনে হলো আমি নিজের জীবনটা নিজে দিয়ে ফেলি। আমি কি করব না করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। তারপর এভাবে আর বেঁচে থাকার কোনো মানে হয় না, আমি নিজের হাতে আমার সন্তানকে হত্যা করেছি। তাই আমি কাবেরীকে বললাম, কাবেরী, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি তোমার অপরাধী, আমি পাপী। আমি জানি না আমি কতদিন বাঁচব। গল্পটা আমি আজকে তোমাকে শোনালাম। গল্পটা মনে করো আমাদেরই কারো জীবনের। তাই যদি তোমার গল্পটা ভালো লাগে, তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো। আর যদি খারাপ লাগে, ভুলে যেও। আমি গল্পটা শুনতে শুনতে এতটাই তন্ময় হয়ে গিয়েছিলাম, ষাঁড়ের মুখের দিকে তাকালাম, দেখলাম ষাঁড় চোখ মুছছেন। আমি জিজ্ঞেস করার সাহস পেলাম না, স্যার গল্পটা কার? ষাঁড়ের ওই একটা কথাই কানে বাজতে লাগলো, গল্পটা আমাদের জীবনের। আমি টলতে টলতে বাড়ি ফিরে এলাম। সেদিন আমারও সারা রাত ঘুম এলো না। পরদিন বিকেলবেলা পড়তে যেয়ে দেখি ষাঁড়ের দরজা বন্ধ। অনেক ধাক্কাধাক্কি করে ষাঁড় দরজা খুলছেন না। বাবাকে এসে বললাম। বাবা চেষ্টা করলেন, দরজা খোলা হলো না। পুলিশে ফোন দিলেন। পুলিশ এসে দরজা ভেঙে ষাঁড়ের মৃতদেহ উদ্ধার করলেন। ষাঁড়ের হাতে একটা চিঠি গোজানো ছিল আমাকে উদ্দেশ্য করে। রাতুল, কালকে যে গল্পটা তোমাকে আমি শুনিয়েছিলাম, ওই মানুষটা কে ছিল জানো? ওই মানুষটা আমি ছিলাম। আমি আমার সন্তান সহ আমার স্ত্রী কাবেরীকে হত্যা করেছিলাম। আমি কাবেরীর অপরাধী। কাবেরী আমাকে হত্যা করেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি কাবেরীর কাছে চলে গিয়েছি। চিঠিটা আমি জানতে পেরেছিলাম আজকে কাবেরী আমাকে মেরে ফেলবে, তাই আগেই তো তোমাকে চিঠিটা লিখেছিলাম, যাতে তোমার ভিতরে কোনো কিউরিসিটি কাজ না করে। আমি বুঝতে পেরেছিলাম গল্পটা তোমাকে অনেক হার্ট করেছে, তোমার ছোট মনের ভিতরে দাগ কেটেছে, তাই তোমাকে ক্লিয়ার করে দিয়ে গেলাম। মানুষটা আমি ছিলাম রাতুল, আর আমাকে কাবেরী হত্যা করেছে। পুলিশকে বলে দিও এই ঘটনাটা পুলিশ যেন জানতে পারে, অন্য কোনো নিরপরাধ নিরীহ লোককে যেন পুলিশ হ্যারেস না করে। চিঠিটা পড়ে
ঘরে ঢুকে স্যারের হাত থেকে চিঠিটা পুলিশ নিয়ে দেখে আমাকে দিয়েছিল। আমি চিঠিটা পড়ে কতক্ষণ যে হা করে স্যারের সেই মৃতদেহের দিকে তাকিয়েছিলাম বলতে পারবো না। তারপর ভালো করে পর্যবেক্ষণ করে স্যারের গলার দিকে তাকিয়ে দেখলাম সত্যি 5টা আঙ্গুল একদম কেটে বসে গিয়েছে, রক্ত বের হচ্ছে সেখান দিয়ে। আমি পুলিশকে চিঠিটা ধরিয়ে দিয়ে বাড়ি ফিরে গেলাম।